ওনাদেরকে বারবার বলা হয়েছে আইনের এখতিয়ারের বাইরে গিয়ে তাদের যে দাবি, যেখানে সুপ্রিম কোর্ট বলেছেন এই নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ ছিল, আনকনস্টিটিউশনাল ছিল, ত্রুটিপূর্ণ ছিল, যার জন্য ওনাদের চাকরির চ্যুতি ঘটেছে। কাজেই ওনাদেরকে এখন আবার যদি পুনর্বহাল করতে হয় ইন্টারভিউর মাধ্যমে, নিয়োগ প্রক্রিয়া যেভাবে চলে সেই প্রক্রিয়ায় আইনগত দিক থেকে যাতে কোনো ত্রুটি না থাকে সেইভাবেই তাদেরকে পুনর্বহালের জন্য রাজ্য সরকার সচেষ্ট থাকবেন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেটা বিচার করবেন। এবং তাদেরকে বারবার বলা হয়েছে যে বিভিন্ন পোস্ট ক্রিয়েট করা হয়েছে, ইন্টারভিউ কল করা হয়েছে, ওনাদেরকে বলা হয়েছে যে আপনারা ইন্টারভিউ দিন এবং রাজ্য সরকার আপনাদের বিষয়টা বিবেচনা করবেন। এমনকি এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে 2023 সাল পর্যন্ত এদের বয়সের ঊর্ধ্বসীমাকে বাড়ানো হয়েছে ক্যাবিনেট ডিসিশন নিয়ে। যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে তারাও যাতে ইন্টারভিউ দিতে পারেন, সুযোগ পান তার জন্য। এমনকি ইন্টারভিউ দিয়ে যদি কারোর ব্যবস্থা না হয় তার জন্য রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আরো কি করা যায় সেই বিষয়টা নিয়েও চিন্তা ভাবনা রয়েছে বলে স্পষ্ট বক্তব্য রেখেছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়। কিন্তু আমরা দেখলাম রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য, নৈরাজ্য তৈরি করার জন্য সিপিএম যেভাবে মানুষকে বিপথে পরিচালিত করে, বিভ্রান্তি ছড়ায়, সেই কৌশল নিয়ে ওনারা এই 10,323-এর একটা অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছেন এবং তাদের উস্কানিতে, তাদের পাতা ফাঁদে কেউ কেউ পা দিয়েছেন প্রাথমিকভাবে, যার ফলে এই 10,323-এর একটা ছোট্ট অংশ, দল অবস্থান মঞ্চে যারা ছিলেন তারা একটা ছোট্ট অংশ, তাদের সিপিএম এর উস্কানিতে প্রাথমিকভাবে শান্তিপূর্ণ গণ অবস্থান হলেও তারপর আমরা দেখেছি একের পর এক বিভিন্ন দপ্তরে, শিক্ষা দপ্তর বলুন কিংবা অন্যান্য দপ্তরে গিয়ে হামলা, হুজ্জুতি ইত্যাদি কাজে জড়িয়ে পড়েছেন। আমরা বিশ্বাস করি না যে 10,323-এর যারা প্রায় 10 বছর শিক্ষকতা করেছেন তারা এই ধরনের হামলা, হুজ্জুতিতে জড়িত থাকতে পারেন। আমরা বিশ্বাস করি না। যদি তারা শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন, আমরা বিশ্বাস করি এই শিক্ষক শিক্ষিকাদের একটা ছোট্ট অংশকে সামনে রেখে সম্পূর্ণভাবে সমাজদ্রোহী সিপিএম এর ক্যাডার বাহিনীকে লেলিয়ে দিয়ে তাদের মাধ্যমে রাজ্যটাকে এবং রাজধানীকে অশান্ত পরিবেশে রূপান্তরিত করার জন্য একটা ঘৃণ্য ষড়যন্ত্র রচিত হয়েছিল মেলার মাঠের সিপিএম সদর দপ্তর থেকে। গতকাল আমরা দেখছিলাম সিপিএম এর রাজ্য সম্পাদক গৌতম দাস, উনি আবার উস্কানি দিয়ে বলছেন যে রাজ্য সরকার যে 10,323-কে বলছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, ইন্টারভিউ দিলে যে তারা চাকরি পাবে তার কি গ্যারান্টি আছে? গৌতম বাবু এই প্রশ্ন করেছেন। গৌতম বাবুকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি কি করে জানেন যে যারা ইন্টারভিউ দেবেন তারা কেউ চাকরি পাওয়ার যোগ্য নন? এই কথাটি বলে আপনি তাদের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন চিহ্ন সেটে দিয়েছেন এবং এই প্রশ্ন চিহ্ন সেটে দিয়ে 10,323 শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতাকে আপনি অপমান করেছেন। তার জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত। এবং সেই সঙ্গে আবারও তাদেরকে বিভ্রান্তি করার জন্য দুটো বিষয়কে সামনে আনা হচ্ছে বারবার। এক, বলছেন মহামান্য সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন তার 127 নম্বর প্যারার কথা বলা হচ্ছে বারবার, যে ওখানে নাকি বলা হয়েছে রাজ্য সরকার ইচ্ছে করলে তাদেরকে চাকরি দিতে পারেন। আমি তীব্রভাবে বিরোধিতা করছি এবং আমি স্পষ্টভাবে বলতে চাই, ন্যূনতম যাদের ইংরেজির 2-4টে শব্দ পড়ার ক্ষমতা আছে তারা সেই 127 নম্বর প্যারাটা একবার পড়ে দেখবেন। কোথাও এই কথা বলা নেই। বলা হয়েছে 127 নম্বর প্যারাতে যে রাজ্য সরকার যদি কোনো রকম ভাবে নতুন নিয়োগ কোনো পদ্ধতি তৈরি করে, যেখানে নিয়োগ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়ে গেছে, সেই জায়গায় তাদের কোনো অবজারভেশন থাকবে না। কিন্তু আপনারা যে 13,000 নতুন পোস্ট ক্রিয়েট করেছেন বলেছেন এটাকে রিভাইভ করার জন্য,
সেই 13,000 পোস্টে কিন্তু আপনারা একটা নিয়োগও করেননি। রিভাইভ করার মানেটা কি, এটাও কি ওনারা জানেন না? রিভাইভ করা মানে এই পোস্টগুলি এখন মৃত প্রায়, এইটাকে পুনরুজ্জীবিত করতে গেলে একেবারে ফ্রেশ ইন্টারভিউ নিতে হবে। আর ফ্রেশ ইন্টারভিউ যেখানে, সেই পোস্ট যদি আমি ধরে নিই যে সেই পোস্টগুলি ভ্যালিড, তার জন্য বলছি, তাহলেও সেই পোস্টের এগেইনস্টে রিক্রুট যদি করতে হয়, সবাই সেখানে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবেন। এখানে শুধুমাত্র 10,323কে সুযোগ দেওয়ার জন্য কিন্তু সেই ব্যবস্থা থাকছে না। কাজেই বিভ্রান্তি কত রকম ভাবে ছড়াবেন। আর সেই পোস্টগুলি কি ক্রিয়েট করা হয়েছে সেই নিয়ে তার আগে আপনাদেরকে বহুবার বলা হয়েছে যে অশিক্ষক পদে শিক্ষকতার যোগ্যতা চাই, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের পদে 10 বছরের শিক্ষকতা চাই, 5 বছরের শিক্ষকতা চাই। যেই ধরনের পোস্ট সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর কোথাও আছে কিনা আমাদের মধ্যে একটা সন্দেহ রয়েছে। সেই প্রসঙ্গে আজকে না হয় নাই। আরেকটা বিষয় বলি, নাউন হয়ে গেছে। এখানে যারা আন্দোলন করছিলেন, এর যে সর্বোচ্চ সংখ্যাটা, সেটা পুলিশের হিসাবে বা আপনাদের নজরে আসতে পারে, সেটা কোনোভাবেই 150-র উপরে নয়। সর্বোচ্চ সংখ্যা 150। 10,323-এর মধ্যে অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়ে গেছে, অনেকের সরকারি চাকরি হয়েছে, অনেকেই আবার তারা স্বরোজগারী হয়েছেন। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কর্মসংস্থানের যে সমস্ত সুযোগ তৈরি করা হয়েছে, তার সুযোগ তারা অনেকেই নিয়েছেন। আমরা একটা হিসাব করে দেখেছি, এই সংখ্যাটা আনুমানিক 7,000 বা তার কাছাকাছি হবে। কিন্তু এই যারা বাকি রয়ে গেলেন, তাদের কর্মসংস্থানের জন্য সরকার উদ্যোগ নিয়েছে, বিস্তর উদ্যোগ নিয়েছে, এখনো প্রক্রিয়া চলছে। আমরা আশ্বাস দিয়েছিলাম আমরা কর্মসংস্থানের সুযোগ করে দেব। রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তখন আমাদের পার্টির সভাপতি ছিলেন, তিনি এখানে বসে বলেছেন কর্মসংস্থানের সুযোগ হবে এবং সেই সুযোগ সৃষ্টি করা হচ্ছে। সরকারি চাকরির পাশাপাশি বাকিগুলি তো আছেই। আপনারাও জানেন সরকারি চাকরির অনেকগুলি সুযোগ তৈরি করা হয়েছে, সেখানে তারা তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে সেই চাকরি তারা করবেন, যারা পাবেন। এর মধ্যেও যারা পাবেন না, তাদের জন্য বিকল্প ব্যবস্থার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। সরকারের মেয়াদ শেষ হয়নি, সরকার কাজ করে চলছে একটা বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে। ফলে এখানে যারা সামিল হয়েছেন, তারা বারংবার বলছেন, বিভিন্ন সময় বলেছেন, আন্দোলনের কথা বলেছেন, বিভিন্ন হিংসাত্মক সশস্ত্র আন্দোলনের কথা বলেছেন, 2023 মিশনের কথা বলেছেন। এই কথাগুলি যথেষ্ট, মানে এটা একটা সংকেত করে তারা কারা। অন্তত তাদের দেখলে এটা মনে হয় যে আমাদের রাজ্যের উচ্চ আদালত এবং দেশের সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কতটা যুক্তিযুক্ত। আমরা শিক্ষক বললে আমাদের মনে একটা ছবি তৈরি হয়, সেই ব্যক্তিটা কেমন হবে, শিক্ষকের চরিত্র কেমন হবে। এখানে যারা আন্দোলন করছিলেন এই স্থানটাতে, সিটি সেন্টারের সামনে যারা বসেছিলেন, তারা কোনো অনুমোদনও নেননি এখানে বসার জন্য, গণতান্ত্রিক আন্দোলন করার জন্য। স্বাধীন মানে, এখানে স্বাধীনতাকে সংকীর্ণ অর্থে যদি বিবেচনা করা হয় তাহলে ভুল হবে। স্বাধীনতার অর্থ অনেক বিস্তর। এখানে যা খুশি করার জন্য নয়। তো এই অনুমোদনটাও নেননি তারা, তারপরেও বাধা দেওয়া হয়নি। কিন্তু ক্রমান্বয়ে দেখা যাচ্ছিল তারা উত্তেজক কথাবার্তা বলছেন, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন, শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর তারা চেষ্টা করছিলেন। মশাল মিছিলের নামে সেদিন তারা যে সমস্ত উস্কানি দিচ্ছিলেন, সেগুলি শিক্ষকের কথা নয়,
আপনারা আমার ছেলেমেয়েরা স্কুলে তাদের কাছে পড়তে যাবে যারা এই ধরনের কথাবার্তাগুলি বলছিলেন, অশালীন আচরণও করেছেন বিভিন্ন সময়ে। এগুলি আপনাদের ক্যামেরায় ধরা আছে। গতকালকেও যেটা হয়েছে, পুলিশের উপর যে আক্রমণের চেষ্টা, আমাদের মহিলা পুলিশও ছিলেন, ছবিগুলি কিন্তু আজকে বেরিয়েছে অনেক জায়গায়। আপনারাই এগুলি তুলেছেন। দিল্লির যে কৃষক আন্দোলন, তার সঙ্গে এই আন্দোলনের বিশেষ কোনো ফারাক নেই। ফারাকটা হচ্ছে শুধু অবস্থানগত এবং এর বিস্তার নিয়ে। সেখানে আপনারা দেখেছেন ট্রাক্টরের মধ্যে লাল ঝান্ডা লাগানো। এখানে ঝান্ডাটা ছিল না, কিন্তু নেতা নেত্রীরা যা বলছিলেন তাতে স্পষ্ট করে দিয়েছেন। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দলনেতা, তিনি যে কালকে বক্তব্য রাখলেন, সেই বক্তব্যের তর্জমা করলেও বোঝা যায় এর পেছনে তার ইন্ধন ছিল। কিন্তু এই পরিস্থিতির জন্য 10,323 সৃষ্টি হওয়ার জন্য মানিকবাবু নিজেই দায়ী। আপনারা জানেন আমাদের সরকার এ নিয়ে তদন্ত একটা করার প্রক্রিয়া শুরু করেছে, তদন্ত চলছে। অপেক্ষা করতে হবে, তদন্তটার জন্য অপেক্ষা করতে হবে। এই পরিস্থিতির জন্য কারা দায়ী তা দেখতে হবে। আর তারা নিশ্চয়ই বুঝতেও পারছেন, যারা প্ররোচনার ফাঁদ পেতেছেন তারা বুঝতে পারছেন পরিণতিটা কি হবে। এই কথা বিবেচনায় রেখেই এই ভয় যে তাদের তাড়া করছে, সেই জন্যই কিছু সংখ্যক চাকরিচ্যুতকে তারা এই কাজে লাগিয়েছেন। অধিকাংশই তাদের মধ্যে যারা ছিলেন, যারা চাকরিচ্যুত হয়েছেন, তাদের মধ্যে অধিকাংশই সরকারের ঘোষিত যে কর্মসূচি, সরকার যে সমস্ত ব্যবস্থা নিয়েছেন, তার থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আমরাও খোঁজ নিয়ে দেখেছি, অনেকেই পড়াশোনাও করছেন, ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা এই শুভ উদ্যোগটাকে কাজে লাগানোর চেষ্টা তারা করছেন না। আরে পরীক্ষা দিয়ে যারা পাবেন না, তারা দাবি করতে পারেন যে আমাদের এখন তারা পরীক্ষাটাই দিতে নারাজ, তাদের এমনিতেই চাকরি দিতে হবে। পৃথিবীর কোথাও এইভাবে চাকরি হয় নাকি? শুধুমাত্র অস্থিরতা সৃষ্টি করে। सांग्रं सालो नट हांकर IPF di botolni phasingti saljani district level conference songjaka Damsora town hall nogo songjak pando thangai manjagikya dokje constituency ni MLA Prem Kumar Riang Dosta RD block ni BAHC chairman Jitendra Riang Damsora RD block ni BSC chairman nokhobe kubuni adongrok সবাইকে নমস্কার। তিনি নর্থ ডিস্ট্রিক্ট পার্টি এসডিপি দামছড়া জুরিলঙ্কা ডিভিশন, ধর্মনগর ডিভিশন, কাঞ্চনপুর ডিভিশন সংখ্যা কিংবা কেথাম ডিভিশন কমিটি মিলাইয়ে কেহা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি স্কাউথুবো পার্টিশন ধর্মনগর ডিভিশন ক্রুইফুবো কেহা কমিটি খামবে তিনি তিনটা ডিভিশন কমিটি লাসিয়ে পূর্ণাঙ্গ তিনি ডিস্ট্রিক্ট কমিটি পার্টি আইডিএফ থেকে খানে বড় ইমার্জেন্সি দিয়ে কেহা সাহাবানি সম্মেলন খেয়ে তিনি পূর্ণাঙ্গ কমিটি গঠন খেলে নিয়ে পান্ডা পান্ডানি সভাপতির মান করিয়ে কাউথে থেকে ছাড়াই
Kau saya kau Tiri pemandau Thailand Tiri Joto Uttar Tripura district में होंगे Tiri party central committee member CAC MCC member of central committee Joto division committee president secretary akhirnya members akhirnya Tiri সহযোগী সংগঠন বা চিনে ব্রাদারহুড নাইশন যে তোমরা IWFT UNITFT IMWU TPB TLA আদিশা যত সংগঠনে অঙ্গের থেকে বড় বড় খাইয়ে বাসি খেয়ে নাকি তাকে পুরো বাইরে খাতা লেখা কাহান দিয়ে দাও কথা থেকে সারানো পার্টি আইডিএফটি 2009 এর 4 তারিখ মার্চ আচার্য তিনি 2021 তে 28 তারিখ ফেব্রুয়ারি আমি কল্পর এবং কিছু বাংলায় মিক্স করে বলবো প্রথমে একটু কল্পর বলি 2009 এর 4 তারিখ মার্চ আচার্য তিনি 28 তারিখ ফেব্রুয়ারি 2021 হত্যা করেন অর্থাৎ ত্রিপুরাল্যান্ড স্লোগান করতে গিয়ে ত্রিপুরাল্যান্ডে ইমান্য শাখাকে নিয়ে আন্দোলন ফেলে রয়েছে বসে ভারতবর্ষ কেহা গণতন্ত্র হা এই গণতন্ত্র হাওয়া আন্দোলন ফেলে থাকে কেহা পতাকারি তলাও ফেলে নাম দিয়েছে ইন্ডিজিনাস পিপল ফ্রম ত্রিপুরা সংক্ষেপ আইপিএফটি নিয়ম ভাইয়ে আন্দোলন দিয়ে হয়ে মতা করে ক্ষেত্রে যে কোনো সময় শুধু ত্রিপুরাল্যান্ডে আন্দোলন দিয়েছি মোবাইল দিয়ে এই দেশ থেকে আইন থেকে কম কেন ডেমোক্রেসি কান্ট্রি ওয়ার্ক মাও নেই না আবার যত জায়গারও পার্টিসিপেট বা অংশগ্রহণ মাঠে নাই মান বৈষয়িক নাই এবং বৈষয়িক থাকিয়া পাইছে এই প্রশ্ন তো পাইছে খামচেমো সেনকে খামচেমো পাইছে বেবাহিচাটি তৈরি সুযোগ তো সেনকে বেবাহিচাটি তৈরি মানি আঠাও পার্টি হিসাব দিয়ে না যিনি হারতে কোনো থাকিয়া বলে আমাদের দেখেছে আন্দোলন ছেড়ে গিয়ে তিনি লড়াই লড়াই থেকে কিছু পাওনি না যখন সংগঠন ঠিক তুমি না সংগঠন ঠিক তোকে লড়াই কেনে কিছু সংগঠন যে ঠিক রেখে তোকে লড়াই কেনে শুধু সেন্ট্রাল কমিটি আর সেন্ট্রাল আচুয়ে আইনি পাড়া খোক মাও বসিয়ামে ডিস্ট্রিক্ট কমিটি আচুয়ে আইনি পাড়া মাও বসিয়ামে ডিভিশন কমিটি আচুয়ে আইনি পাড়া মাও বসিয়ামে আমরা স্তরে স্তরে চুপ সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ডিভিশন অঞ্চল এবং প্রাইমারি আসুক জনাবো যে কোনো রাজনৈতিক দল নিয়ে সংগঠন তৈরি নামো এই আসুক সংগঠন যদি চিনি পূর্ণ কমিটি গিয়ে সাংবাদিকে যে কোনো নির্বাচন লড়াই কেন্দ্র জ্ঞান হতে না যত শিব তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট কমিটি করে সেন্ট্রাল কমিটি বাই সেন্ট্রাল এক্সিকিউটিভ মিটিং বা ডিসিশন হওয়া এই যে 2020 নিশ্চিত না যিনি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কমিটি পূর্ণ গঠন মামলা গিয়ে সেন্ট্রাল কমিটি সেন্ট্রাল এক্সিকিউটিভ মিটিং মাইনর লেখা নোটিশ জারি কিয়া কিন্তু বিভিন্ন কারণবশত এবং যোগাযোগ বিচ্ছিন্ন এবং তাছাড়া সারা রাজ্য নিয়ে 2020 যত খবসই থা যিনি নর্থ ডিস্ট্রিক্ট বিশেষ কার্যক্রম থানায় 2019 ডিসেম্বর 10 তারিখ লিখিয়া বিভিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন গ্রুপ মানে নেয়া এবং বাজার মধ্যে পাইকারি পর্যন্ত হাসে হ্যাঁ আমরা নেয়া কি অংশমণি কারণ এই ডিভিশন যত ডিভিশন
সহযোগিতা খেয়েছ ডিস্ট্রিক্ট কমিটি না কাহাম কমিটিকে দিশাইয়ে বিভিন্ন সংগ্রাম বিভিন্ন আন্দোলন ডিস্ট্রিক্ট ডিসিশনে মাহ অমায়নো যা খেয়েছ পরিবেশটি খেলাইয়া এবং এই তিনজন আমাদের ফাইনাল ডিসিশন খেলায় এবং বনিগম সেন্ট্রালি কেহা টিম এই সেন্ট্রালি টিম হচ্ছে যারা অনুভূতি ডিস্ট্রিক্ট এবং নর্থ ডিস্ট্রিক্ট হচ্ছে কেহা কমিটি মতো আবো কমিটি নিয়ে চেয়ারম্যান হা আন কেউ অনুভূতি ডিস্ট্রিক্ট অলরেডি খাপায় হা গাবে কার্যকরী অঙ্ক হা গাউনি সেমিনার টেমিনার উপায় হা চিনকে খাবাইয়াকো আবো সেদিয়াক শিহুয়া তারা হলো ডিস্ট্রিক্ট কেহা কমিটি খেবেকে डेफिनेटली खाने का हार्मोनिया जो टीवी प्रोग्राम चला रहा है काजे আমরা আইপিএফটি এই উত্তর ত্রিপুরায় ত্রিপুরার দাবিতে ইন্ডিজিনাস পিপল ফ্রম ত্রিপুরা আওয়াজ পার্মানেন্টলি 2015 থেকে শুরু হয়েছে জন্ম হয়েছে 2009 এই রাজ্যে কিন্তু আমরা উত্তর ত্রিপুরা জেলায় আমরা প্রথম শুরু করতে পেরেছি 2015 13 তারিখ জুলাই তখন উত্তর ত্রিপুরা তথা কাঞ্চন পরিষদে একটা ডিভিশন কমিটি গঠন করতে পারছি এবং উত্তর ত্রিপুরার নামে এই কমিটি গঠন করা হয়েছে তৎকালীন ওই কমিটির প্রেসিডেন্ট আমি নিজেই ছিলাম কিন্তু একটা কমিটি ডিভিশন কমিটি দিয়ে তো রাজনৈতিক সংগ্রাম করা বা ত্রিপুরার আন্দোলন করা তো সম্ভব না কাজেই আমরা সমস্ত আমাদের ত্রিপুরা রাজ্যে সব জায়গাতে হ্যাঁ একটা এরিয়া ভাগ করে একটা পার্টি ডিভিশন কমিটি গঠন করলে পরে আমাদের কাজ করার সুবিধা হইব এই আলোচনায় আমরা জুরিলঙ্গে ডিভিশন কমিটি গঠন করেছি এবং এই 2020-এ আরেকটি নতুন ডিভিশন কমিটি হয়েছে আমাদের ভারতনগর ডিভিশন কমিটি এখন যেহেতু আমরা উত্তর ত্রিপুরায় যেখানে আমরা উপজাতি অধ্যুষিত এলাকা বা উপজাতি গণবসতি এলাকা বা এরিয়া এই সমস্ত এলাকাতে আমাদের পার্টি ডিভিশন কমিটি পূর্ণাঙ্গ গঠন হয়ে গেছে এখন আমাদের দরকার ছিল ডিস্ট্রিক্ট কমিটি গঠন করা এই ডিস্ট্রিক্ট কমিটি গঠন করতে গিয়ে আমরা আগেও একবার বসেছি এবং 9 জনের একটা কমিটি গঠন করা হয়েছিল কিন্তু তখন আমাদের ধর্মনগর ডিভিশন কমিটি হয়নি আমরা ভ্যাকেন্সি রেখেছিলাম 2 জন এই ধর্মনগর ডিভিশন কমিটির থেকে প্রতিনিধিত্ব দেওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত আমরা ভেবে চিন্তা করে দেখেছি সেখানে 2 জনকে শুধু রিপ্রেজেন্ট দিলে হবে না আমাদের ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার্স বাড়াইতে হবে এবং যেহেতু পূর্ণ গঠন হয়েছে ডিভিশন কমিটি এবং ডিভিশন কমিটি সিলেকশন করে ডিস্ট্রিক্ট কমিটিতে পাঠাবে ডিভিশন কমিটি প্রপোজাল ছাড়া ডিস্ট্রিক্ট কমিটিতে এন্ট্রি করা যাবে না মেম্বারশিপ দেওয়া যাবে না এই সমস্ত জায়গাটা